নমস্কার আদাব। আজ ক্রাইম পেট্রোল দস্তক সিজন 4 200তম এপিসোড সম্পূর্ণ করছে। আমরা সবসময় চেষ্টা করে এসেছি যে আমাদের এই অনুষ্ঠানের সঠিক মান বজায় রাখতে। আপনাদের অনেক ভালোবাসা এই অনুষ্ঠানকে আরো ভালো করতে আমাদের প্রেরণা জুগিয়েছে। আপনাদের উৎসাহ আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করেছে। আমরা চাই যে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক যেন অটুট থাকে, আর প্রার্থনা করছি যেন ভবিষ্যতেও একই রকম সাহসিকতা আর সততার সঙ্গে কেসগুলো আনতে পারি, আর প্রত্যেক এপিসোডে যেন আপনারা এবং আমরা কিছু নতুন শিখতে পারি, যাতে আমরা একজন ভালো আর সতর্ক নাগরিক হয়ে উঠতে পারি। খেলা একটা সুস্থ এবং স্বাভাবিক শৈশবের অবিচ্ছেদ্য অঙ্গ। আর সেই খেলাই যৌবনে এসে প্রতিযোগিতার রণক্ষেত্র হয়ে ওঠে। খেলার মূল উদ্দেশ্য হল জয়, গৌরব আর পুরস্কারের জন্য খেলা হয়ে থাকে। কিন্তু খেলার জগতে যখন লেনদেন প্রবেশ করে, তখন টাকাই কথা বলে, টাকাই খেলা করে। হ্যাঁ বল। সুপারস্টার 11 আজকে জিতবেই। বড় নোট লাগিয়ে দে। তোর ইনফরমেশন ঠিক তো? 101% ঠিকঠাক। সেকেন্ড হাফে 3টে গোল করবে। আমি এটাও বলতে পারি কে কে স্কোর করবে। বেশি ভাবনা চিন্তা করার সময় নেই, পয়সাটা লাগিয়ে দে। চল ঠিক আছে, রাখ। পিটার, হাই গ্র্যান্ডপা। কাম অন ফাস্ট। ফিলিপ, মা গ্র্যান্ডপা এসে গেছে, আমি যাচ্ছি, ঠিক আছে? আরে পিটার, গ্র্যান্ডপাকে চা তো খেয়ে যেতে বলো। বেশি খুশি হোস না, তুই গাড়ি চালাবি না, গ্র্যান্ডপা চালাবে। চুপ কর, আমার কোনো লাইসেন্স দরকার নেই। চলো গ্র্যান্ডপা। এসো বাবা, হ্যাঁ বসো। আরে বাবা, ভেতরে তো এসো, চা খেয়ে যাও একটু। নো থ্যাংক ইউ নাতালিয়া, অন্য একদিন খাবো। এখন আমাকে লাভ বার্ড কিনে বাড়িতে ফিরতে হবে। আলিজা বাড়িতে একা না। গ্র্যান্ডপা, পিটারকে চালাতে দিও না কিন্তু। ডোন্ট টেক টেনশন বাবা, এই বয়সে তোমাকে কে শিখিয়েছিল স্কুটার চালানো, মিস্টার ফিলিপ রোজারিও? নিজের কাজ করে না, আমার পেছনে খালি পড়ে থাকে। লাভলি লাভলি লাভলি। আঙ্কেল, ও স্যাম, দে আর বিউটিফুল। আমি জানি আঙ্কেল, এই পাখিগুলো আমি খুব ভালোবাসি, কিন্তু এখন সামলাতে পারছি না। আসলে মা আর বাবা সারাদিনই কাজে ব্যস্ত থাকেন, আর দিদা মারা যাওয়ার পরে ব্যাপারটা একেবারে অসম্ভব হয়ে গেছে। আমি একে খুব ভালোবাসবো, আবার যত্ন আত্মীয় করবো। কারা তোমরা? কি চাই?
মে 2012 দক্ষিণ গোয়ার একটা সুন্দর শান্ত গ্রাম ভেলেম একজন সিনিয়র সিটিজেনের খুনে কেঁপে উঠল। এই ঘটনার সময় এলিজা রোজারিও নিজের বাড়িতে একা ছিলেন। তার স্বামী জেকব রোজারিও পাশের চিনচিনাম গ্রামে লাভ বার্ড কিনতে গিয়েছিলেন তার নাতি পিটারকে সঙ্গে নিয়ে। কিন্তু তিনি হয়তো কখনো স্বপ্নেও ভাবেননি যে যখন তিনি বাড়ি পৌঁছবেন তখন তাকে নিজের বাগান উজাড় হয়ে যাওয়া দেখতে হবে। কিন্তু লাভ বার্ডের মিষ্টি ডাকের মতোই এই হত্যার আগে কি কোনো আভাস পাওয়া গিয়েছিল? এখন আলিজার সবার সময় নয় তো? গ্র্যান্ডমা হয়তো পেছনে আছে। হ্যাঁ, চলো দেখি। আলিজা, 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 আমি তো জানতামই না, আমাকে জেমস বললো। বাবা, এটা কি হলো? বাবা, এটা কি হলো? আমি 4:30টার সময় এখানে এলাম। সামনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমাদের মনে হলো গ্র্যানি পেছনে আছে, কিন্তু উনি ওখানে ছিলেন না। কিন্তু পিছনের দরজাটা খোলা ছিল। আমরা ভেতরে এলাম, কিন্তু গ্র্যানি সোফাতে পড়েছিল। and she was dead. স্যার, স্যার, চুরির কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাড়ির কোনো জিনিসকে টাচ করা হয়নি। এতে বলছিল সামনের দরজা বন্ধ ছিল। স্যার, ভেতরে একটা কাভার্ড আছে, ওখানে আর বাকি ঘরগুলোতেও দামি জিনিস রয়েছে। এদের অবস্থা সচ্ছল। হয়তো এমন জিনিস চুরি হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এরা শুধুমাত্র একটা বয়স্ক মানুষকে মারতে আসবে না। যে মারা গেছে সে আমার মা। আমার নাম সিলভেস্টার। সিলভেস্টার, আমরা কোনো চুরি বা ভাঙচুরের প্রমাণ পাইনি। আপনি আপনার বাবাকে জিজ্ঞাসা করবেন চেক করার জন্য। বাবু, তুমি গাড়ির ভেতর কোনো লোককে দেখেছিলে? না স্যার, আমি শুধু গাড়ি চলে যেতে দেখেছি। কখন দেখেছিলে? স্যার, আমার ফুটবল কম্পাউন্ডে চলে গিয়েছিল, ওটা নিতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম। মারুতি 800 ছিল? হ্যাঁ স্যার। কোন রঙের বাবু? হোয়াইট কালার। আপনারা তো প্রতিবেশী, কোনো কিছু দেখেননি বা শোনেননি? আমি তো ঘুমোচ্ছিলাম, এই জেমস এসে আমাকে বলল রোজারিওদের বাড়িতে পুলিশ এসছে। লকার সবকিছু নিয়ে গেছে। এভরিথিং ইজ গন। এই লকারে কি ছিল মিস্টার রোজারিও? 3 লাখ টাকা ক্যাশ আর 6.5 লাখ টাকার জুয়েলারি। লকারের চাবি সবসময় ওই কিরাকের মধ্যে রাখতেন? হ্যাঁ, আমাদের বাড়ির সমস্ত জিনিস ঠিকঠাক জায়গাতেই থাকে। স্যার, পাশের বাড়ির ছেলেটা বলছে যে ও যখন খেলছিল ঠিক 4:10 নাগাদ এখান থেকে একটা সাদা রঙের গাড়ি বেরিয়ে যেতে ও দেখেছিল। ঠিক 20 মিনিট বাদে, মানে 4:30টার সময় রোজারিও নিজের নাতির সাথে বাড়ি ফিরে আসে এবং এসে দেখে মিসেস রোজারিওর লাশ পড়ে আছে। আর আমরা এক্ষুনি জানতে পেরেছি লকার থেকে জিনিসপত্র চুরি হয়েছে, কিন্তু লকার ভাঙা হয়নি, ঘরের কোনো জিনিসে হাত লাগানো হয়নি।
শুধুমাত্র কি র্যাক থেকে চাবি নিয়ে লকার খুলে সমস্ত জিনিস চুরি করা হয়েছে। স্যার শুধু মার্ডারের কেস মনে হচ্ছে না। রোজারিও তার নাতির সাথে চিনচিন গিয়েছিল না স্যার লাভ বার্ডস কিনতে? আই থিঙ্ক ইটস প্রপারলি প্ল্যান অ্যাটাক। এই দেখুন, লিগেচার স্ট্র্যাঙ্গুলেশন। কোনো দড়ি বা তার ব্যবহার করা হয়েছে শ্বাসরোধ করার জন্য। টাইম আজকে বিকেল 3:30 থেকে 4:30 মধ্যে। মনে হয় খুব ভেবেচিন্তে প্ল্যান করেছিল, কোথাও কোনো ক্লু রাখিনি। আমি অফিসে ছিলাম, তখন আমার স্ত্রী নাতালি আমায় ফোন করে। আমার ছোট ছেলে পিটারের ফোন এসেছিল যে ওর গ্র্যান্ডপার সাথে আছে, আর ওর গ্র্যানির সাথে কি হয়েছে। আপনাকে ফোন করার পর আমি মাকে ফোন করলাম। আমি বাইরে গেছিলাম আমার বন্ধু সাইমনের বাড়িতে, আর বাবা যখনই আমাকে ফোন করলো আমি তখনই বেরিয়ে গেছিলাম। মিসেস রোজারিওর হত্যাকারী জানতো আলমারি আর লকারের চাবি কোথায় থাকে। সে এটাও জানতো যে ওর মধ্যে কি আছে, আর এটাও ভালোভাবে তার জানা ছিল মিসেস রোজারিও ওই দুপুরবেলা একাই থাকবেন। আপনার কারোর সাথে কোনো শত্রুতা? এমন কেউ যে মিসেস রোজারিওকে কাছ থেকে জানে? কি শত্রুতা থাকবে ইন্সপেক্টর? ফুল লাইফে আমার কখনো কারোর সাথে ঝগড়া পর্যন্ত হয়নি, নট আ সিঙ্গল ফাইট। ঘরে এত টাকা ছিল কেন মিস্টার রোজারিও? প্রপার্টি কেনার একটা প্ল্যান ছিল আমার। এই প্ল্যান সম্বন্ধে আর কেউ জানে? শুধু আমি, সিলভেস্টার, নাতালিয়া আর আলিজা, আমাদের মধ্যেই শুধু কথাবার্তা হয়েছিল। প্লিজ বাবা, প্লিজ বাবা। ইন্সপেক্টর গোটা বাড়িতে কোথাও ফিঙ্গারপ্রিন্ট পাইনি, কোথাও নয়। এই দেখুন টায়ারের দাগ। প্রতিবেশীর ছেলে জেমস ইকুয়েরা বোধহয় ঠিকই বলছিল, ছোট টায়ার, মানে মারুতি 800। হ্যাঁ স্যার, আঙ্কেল জেকব এখানে এসেছিলেন পিটারের সঙ্গে। লাভ বার্ড খুব ভালোবাসে না? হ্যাঁ স্যার, এই লাভ বার্ডগুলোই আঙ্কেল জেকবের সব থেকে প্রিয় ছিল। আমি পিটার আর ফিলিপকে খুব ভালো করে চিনি, আর ওদের ঠাকুরদা আঙ্কেল জেকবকেও। আচ্ছা, উনি কি ফোন করে এসেছিলেন? আমি পিটার আর ফিলিপকে বলেছিলাম যে আমি আমার লাভ বার্ডগুলোকে বিক্রি করতে চাই। ভেবেছিলাম শুনে হয়তো ওদের ঠাকুরদা এগুলো কিনতে চাইবেন। তারপর উনি আমাকে বলেছিলেন একদিন এসে এই পাখিগুলো দেখে যাবেন। স্যার আরটিওতে চেক করলাম, এই মুহূর্তে গোয়াতে 76টা মারুতি 800 রেজিস্টার করা হয়েছে। একটা কথা তো পরিষ্কার, যেই গাড়িটা চালিয়ে এসেছিল সেই রোজারিও পরিবারে খুব পরিচিত। সে জানতো বাড়িতে কটার সময় যেতে হবে, কি করতে হবে, কোথায় খুঁজতে হবে। সে এও জানতো লকার আর আলমারির চাবি কোথায় আছে এবং ভেতরে কি আছে। কারেক্ট স্যার। একটা কাজ করো, এই যে 76টা রেজিস্টার্ড গাড়ি গোয়াতে আছে তার মধ্যে সাদা গাড়ি কটা আছে, আর রোজারিও পরিবারকে জিজ্ঞাসা করো এমন কাউকে কি চেনে যার কাছে সাদা মারুতি 800 আছে। ওকে স্যার। আর শোনো, রোজারিও পরিবারের সবার ফোনের রেকর্ড বার করো। স্যার।
বাবা, তুমি কিছুদিনের জন্য আমাদের সঙ্গে থাকবে, চলো। এখানে একা থাকাটা খুব কষ্টের। না, আমি কোথাও যেতে চাই না। আমার যেন মনে হচ্ছে তোর মা এখনো এখানেই রয়েছে। আমি আমার আলিজাকে একা রেখে যেতে পারবো না। আমি ওই দিন দুপুরে কেন তোদের আনতে গেলাম? কেন? ও মাই গড, ওয়াই? তুমি নিজেকে দোষ দিও না, তাহলে তুমি আরো ডিপ্রেসড হয়ে যাবে। প্লিজ গ্র্যান্ডপা। স্যার, জেকব রোজারিওর ফোন লোকেশন ছিল চিনচিন। পিটারেরও ওখানেই ছিল, সেম যেখানে ওরা লাভ বার্ড কিনতে গেছিল। ও স্যাম, দে আর বিউটিফুল। সিলভাস্টার নিজের অফিসে ছিল সারাদিন, একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টস ম্যানেজার। নেতালি নিজের বাড়িতেই ছিল, উনি একজন হাউসওয়াইফ। আর বড় ছেলে ফিলিপ বাইরে গিয়েছিল নিজের বন্ধু সাইমন গনজালভিসের বাড়ি। হে, হাই সাইমন। আরে হাই ফিলিপ, কি খবর ভাই? চলছে। কে জিতছে রে? আয় আয়, বস বস, দেখি দেখি। হয়তো এতে কারোর পার্সোনাল ইনভলভমেন্ট নেই। এর মধ্যে কেউই ওই গ্রামের আশেপাশে ছিল না যেখানে রোজারিওর বাড়ি। স্যার, ৭৬ জন মারুতি 800 ওনারকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে ব্যাপারে। স্যার, ৭৬টা মারুতি 800-এর মধ্যে 15টা সাদা, কিন্তু এর মধ্যে কারোরই রোজারিও ফ্যামিলির সাথে কোনো কানেকশন নেই। আমি ফোন কলস, ফোন রেকর্ডস, সব ধরনের রেকর্ড চেক করিয়েছি, বাট নো কানেকশন অ্যাট অল। এই 15টা মারুতি 800-এর মধ্যে রোজারিওদের বাড়ির আশপাশে কটা আছে? স্যার, 4টে। 4জনকেই ডাকো। 15ই মে 2012। আগে হ্যাঁ, 15ই মে 2012। আমি শ্বশুরবাড়ি যাচ্ছিলাম একটা জরুরি দরকারে। আমাকে এখানে কেন ডাকলেন? 15ই মে 2012 দুপুরে 3 থেকে 3:30-এর মধ্যে আপনি আর আপনার মারুতি কোথায় ছিল মিস্টার? 3:30-টের সময় আমার মনে হয় আমি ওই সময় পঞ্জি যাচ্ছিলাম। স্যার 15ই মে আমি গাড়ি নিয়ে ফিরছিলাম স্যার, আমার বাড়িতে। তুমি বললে তোমার বাড়ি এবং অফিস দুটো একই জায়গায়। ইয়েস। আর তুমি এক্ষুনি বললে 15ই মে তুমি সেখানেই ফিরছিলে। হ্যাঁ ইন্সপেক্টর। তো মিস্টার শিরোদকার, 15ই মে তুমি কোথা থেকে বাড়ি ফিরছিলে? কানকোনা থেকে। স্যার, যে এই কাজটা করেছে সে খুবই চতুর একজন লোক, খুব প্ল্যান করে কাজটা করেছে যাতে তার উপর কোনো সন্দেহই না হয়। আচ্ছা, আমরা ভুল পথে এগোচ্ছি না তো? হতে পারে এটা একটা সাধারণ চুরি আর সেখানে অজান্তেই খুন হয়ে যায়। আর যে ইনসাইড জবের কথা আমরা সন্দেহ করছিলাম, আচ্ছা এই ভাবনাটাও ভুল না তো? আরে বল। স্যার, গোয়াতে সেরকম কোনো দাগি অপরাধীর খবর নেই। আর মার্কেটেও তেমন কোনো গরম জুয়েলারি বা ক্যাশ আসেনি। আর রোজারিও ফ্যামিলির কি হিস্ট্রি? একদম ক্লিন স্যার, কারোর সাথে কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই স্যার। একদম ভদ্র ফ্যামিলি। ছেলেটার নাম সিলভেস্টার, একমাত্র ছেলে স্যার, একদম ভদ্রলোক। স্যার, রোজারিও ফ্যামিলির বউ হলো নাতালি। শাশুড়ি বউয়েরও কোনো ঝামেলা নেই স্যার, সঙ্গে দুটো বাচ্চা আছে, ফিলিপ আর পিটার। পড়াশোনায় সবসময় টপ করে স্যার, আর ফুটবল তো ওদের প্রাণ। আচ্ছা, সিলভেস্টার একদম স্ট্রিক্ট মানুষ। বাচ্চা দুটোকে একেবারে চোখে চোখে রাখে। সাইমন আর সিমনের কোনো খবর? না স্যার, ওদের কোনো খবর নেই স্যার। ঠিক আছে, তুই একটু চোখ কান খোলা রাখবি।
আশ্চর্য ব্যাপার, একটা সূত্র, একটা প্রমাণ আমাদের হাতে আসছে না। এত নিখুঁত প্ল্যান কিভাবে সম্ভব? কার হতে পারে? 3 লাখ ক্যাশ আর 6 লাখ গয়না চুরি হলো, কিন্তু বাড়ির কোনো জিনিসে হাত দেওয়া হলো না। আচ্ছা, আমরা কি করে জানলাম এক্স্যাক্টলি 3 লাখ ক্যাশ আর 6 লাখের গয়না চুরি করা হয়েছে? সিলভেস্টার, আমরা কোনো চুরি বা ভাঙচুরের প্রমাণ পাইনি। সবকিছু নিয়ে গেছে। এই লকারে কি ছিল মিস্টার রোজারিও? 3 লাখ টাকা ক্যাশ আর 6.5 লাখ টাকার জুয়েলারি। এটাও তো হতে পারে যে লকারে কিছু ছিলই না। তার মানে? মানে হতে পারে যে এটা শুধুমাত্র একটা খুন আর কিছুই না। স্যার, এত পরিমাণে ক্যাশ আর এত জুয়েলারি, আর চোর বাজারে কোনো ইনফরমেশন নেই। প্রথমবার দেখছি কেউ খুব চালাকি করে আমাদের চক্রের মতন ঘোরাচ্ছে। আমরা আপেলকে কমলা লেবু ভাবছি, আর বাজকে লাভ বার্ডস ভাবছি। যে কোনো শহর, গ্রাম বা পাড়ায় যে কোনো সিনিয়র সিটিজেনের ওপর প্রাণঘাতী হামলা সেই এলাকাকে নাড়িয়ে দিয়ে যায়, সেই এলাকার নিরাপত্তার উপর প্রশ্নচিহ্ন তুলে দিয়ে যায়। এরকম পরিস্থিতিতে পুলিশের উপর চাপ থাকে সেই কেসটা দ্রুত সমাধানের। কিন্তু এই কেসটায় সব রকম প্রচেষ্টা করার পরেও পুলিশ এখনো পর্যন্ত একটা সূত্র হাতে পায়নি। কিন্তু কিছুদিন কাটার পরই শেষ পর্যন্ত কোনো সূত্র না পেয়ে অন্ধকারে হাতড়ে চলা এই কেসটার ফাইনালি একটা ব্রেক থ্রু পাওয়া গেল। আরে বল। স্যার, পাঞ্জিতে নতুন জুয়েলারি বিক্রি হচ্ছে স্যার, একদম গরম জুয়েলারি। দোকানের নাম বল। এটা তো আমার আলিজারই জিনিস। কোথা থেকে পেলেন আপনি এটা? কে করলো আলিজার সাথে এরকম কাজ? দেখুন, আমরা শুধু সূত্র পেয়েছি, আপনার স্ত্রীর খুনিকে নয়। কিন্তু পেয়ে যাব, শিওরলি পাবো। কালকে ছেলেটা এসেছিল, মাল বিক্রি করলো আর চলে গেল। এদের মধ্যে কেউ? না স্যার, না, এটা না স্যার। এ না, সে না, কেউ না? না স্যার। ফার্স্ট টাইমার মনে হচ্ছিল? আগেও এসেছিল স্যার। এটা আগে কোনো বলনি? কে ছিল? স্যার, জেভিয়ার কারভালো। কে জেভিয়ার? ডিটেল বল। লোফার টাইপের ছেলে স্যার, এই পাশের এলাকাতেই থাকে স্যার। ইয়েস, জেভিয়ার কারভালো কে? হি ইজ মাই সন। আপনার ছেলে বাড়িতে আছে? না, ও বাইরে গেছে। হ্যাঁ মা। বাবা, তুই কোথায়? কি হয়েছে মা? এখানে একটা প্রবলেম হয়েছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি হয়েছে মা? কিছু তো বলো। আই সেড জেভিয়ার, তুই আগে বাড়ি আয়। হ্যাঁ, ঠিক আছে স্যার। ও মনে হয় এখন বাড়ি আসবে না, কিন্তু ওর নাম্বার ট্র্যাকিংয়ে রয়েছে। আর জেভিয়ার এক্ষুনি একটা নাম্বার ডায়াল করেছে, 444578678। ওই নাম্বারটাও ট্র্যাকিংয়ে আছে। মিসেস কারভালো, আপনার ছেলে জেভিয়ার সিরিয়াস প্রবলেমে আছে। ভালো হয় যদি আমাদের হাতে পড়ে। আমি আপনাদের বাড়ির বাইরে গার্ড বসিয়ে যাচ্ছি, কিন্তু জেভিয়ার যেন এই ব্যাপারে কোনো কিছু না জানে। ইয়েস ইন্সপেক্টর। ঝামেলা হয়ে গেছে ভাই। কি হয়েছে? ওকে স্যার, সেল লোকেশন ট্র্যাক হয়ে গেছে, বিচের কাছে।
ধস শালা, গয়নাগুলো বেচার আগে আমাদের ওয়েট করা উচিত ছিল রে ভাই। মায়ের গলা শুনে আমি বুঝতে পেরে গেছিলাম ওরা আমার বাড়িতে আছে। আমি অন্য কোথাও যেতে পারতাম না, তাই তোর কাছে এসেছি রাজেশ। এখন আমি কি করব বল, আরে কিছু তো বল। এই পালা 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 পালা, শিগগির পালা। ধর ওকে। এই চল। স্যার আমরা কিছু করিনি স্যার। স্যার আপনি শুনুন, স্যার আমাদের ছেড়ে দিন স্যার। শুনুন না স্যার, স্যার শুনুন না স্যার, স্যার কথাটা তো শুনুন। চল। রাজেশ শিরোদকর একটা সাদা 800 এর মালিক ছিল, যাকে পুলিশ প্রথমবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। কিন্তু সেই সময় রাজেশ পুলিশকে বোকা বানিয়েছিল। কিন্তু এইবার তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। এবার তার অপরাধ প্রকাশ্যে। স্যার এতগুলো মোবাইল ফোন, ল্যাপটপ, টিভিতে ফুটবল ম্যাচও চালু রয়েছে। বেটিং এজেন্ট মনে হয়। শোনো, আগে আমাদের এটাই অনুসন্ধান করতে হবে পুরো গোয়াতে রোজারিও ফ্যামিলিকেই কেন টার্গেট করেছে, আর এরা কি করে জানলো যে ওদের লকারে কি আছে, কত আছে। তুই বেটিং এজেন্ট? হ্যাঁ স্যার। আর এই তোর পার্টনার? স্যার আমি শুধু নিজের মারুতিটা ভাড়া দিয়েছিলাম 15 মে তারিখে। মার্ডারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো মিসেস রোজারিওকে তুই মেরেছিস? আমি তো ওখানে ছিলামই না, আমি শুধু গয়নাগুলো বিক্রি করেছিলাম স্যার। তুই মরিসনি, তুই মরিসনি, তাহলে কে মেরেছে? মিসেস রোজারিওকে গলা টিপে ওর খুন কে করেছে? अंजुमन, अंजुमन नावेद স্যার ওর নাম। ও মাটগাঁওতে থাকে স্যার। এই অঞ্জুমান নভেদকে রোজারিও ফ্যামিলির সাথে কি কানেকশন? আর অ্যাটাক করার জন্য রোজারিও হলকে কেন সিলেক্ট করেছো? বাড়ি ও সিলেক্ট করেনি স্যার। তো কে করেছে? ফিলিপ রোজারিও, এলিজাবেথ রোজারিও নিজের নাতি? হ্যাঁ স্যার। ফিলিপ আর আঞ্জুমান দুজনে মিলেই এলিজাবেথ রোজারিওকে মার্ডার করেছে। ফিলিপ জানতো যে ক্যাশ আর জুয়েলারি কোথায় রাখা আছে। কারা তোমরা? কি চাই? পিটার, কাল যাব। আজ আমি খুব টায়ার্ড ফিল করছি। কিন্তু গ্র্যান্ডপা স্যামুয়েল বলছিল যে ও লাভ বার্ডসগুলো একদিনও রাখবে না, অন্য কাউকে বিক্রি করে দেবে। ওকে আর একদিন হোল্ড করতে বলো না বাবা। কাল আমি অবশ্যই লাভ বার্ড কিনে নিয়ে আসবো। গ্র্যান্ডপা আমি ওকে জিজ্ঞেস করেছি and he said no। তুমি আজকে আসছো কিনা, ইয়েস অর নো? ওকে একটু বুঝিয়ে বলো না বাবা যে তোমার গ্র্যান্ডপা ওল্ড ম্যান নাও। হোয়াট ওল্ড ম্যান? ননসেন্স। তুমি একেবারে ওল্ড নও। আর তোমার ইয়াং ওয়াইফের জন্য তুমি কি লাভ বার্ডস আনবে না? গো জেকব, গো গো। ওই লাভ বার্ডস আমার আজই চাই। দে আর সো বিউটিফুল না গো? লাইক ইউ। ওকে, ফোন। হ্যাঁ পিটার,
আমি এখনই নিয়ে আসছি। ওকে, ওকে। ফিরে এসে একসঙ্গে বসে চা খাবো। ইয়েস স্যার। আর আজ আমি তোমাকে নতুন ধুন শোনাবো, তোমার জন্য বানিয়েছি। ওকে, বাই বাই। বাই। ফিলিপ, গ্র্যান্ডপা আসছে। গুড জব। আমি তোরা এখান থেকে বেরোনোর পরেই আমি বাড়ি থেকে বেরোবো, ঠিক আছে? হেই ফিলিপ, ফিলিপ, একবার বলে দে বাবা, একবার বলে দে যে এগুলো সব মিথ্যে। বলে দে বাবা, টেল হিম, ইয়া টেল হিম। এসব চিন্তা মনে এলো কি করে? স্যার, বাড়িতে ঘুমোচ্ছিল, এবার সারা জীবন জেলের মধ্যে জেগে কাটাতে হবে। চলো দিকে যা। এই বয়সে এত শার্প ক্রিমিনাল মাইন্ড, এটা খুব ভয়ানক ব্যাপার। তোমরা এরকম করেছো কেন? নিজের ঠাকুমাকে মেরে ফেলেছো কেন? গ্র্যান্ডপা, ওই লেস্টার গোমসের কম্পোজিশনটা বাজাও না। হ্যাঁ হ্যাঁ, ও, ওটা তো আমি 10,000 বার শুনেছি। তোমরা ক্যারি অন করো, আমার সিএস্টারের টাইম হয়েছে। জেকব, আমাকে 1 ঘন্টা পরে জাগিয়ে দিও। গ্র্যানি, তুমি কি ঘুমোবে? নট স্লিপিং রে, ছোট্ট ন্যাপ, ব্যাস 1 ঘন্টা। ওকে। আরে ইউ গো অ্যান্ড এনজয়, যা যা। একটা কথা বলবো গ্র্যানি, যখন গ্র্যান্ডপা ভায়োলিন বাজায় তখন কি বিউটিফুল লাগে না? আমি তোকে একটা সিক্রেট বলি, আমার কিন্তু লাভ তোর গ্র্যান্ডপার সঙ্গে নয়, ওনার ভায়োলিনের সঙ্গে। কি ভালো বাজান। ওকে, তাহলে আমি যাই। আমি দরজাটা বন্ধ করে দেবো যাতে তোমার কোনো ডিস্টার্ব না হয়। আরে নো নো, ডোর ক্লোজ করবি না। যদি মিউজিকটা না শুনি না, ঘুমোতেই পারবো না। কিপ দ্য ডোর ওপেন, ওকে? ওকে ওকে। আমরা 2, 3, অ্যাটলিস্ট 4 বার চেষ্টা করেছি, কখনো সাকসেসফুল হয়নি। তারপর আমরা প্ল্যান বি ইউজ করলাম। প্ল্যান বি? লাভ বার্ডসের প্ল্যানটা। আমরা জানতাম যে গ্র্যান্ডপা লাভ বার্ডসের জন্য পুরো পাগল, আর আমরা ভেবেছিলাম যে উনি বাড়ির বাইরে থাকলে আমাদের কাজটা আরও ইজি হবে। আর ঠাকুমাকে মেরে তো কাজের আরো সুবিধা হয়ে গেল। মুখোশ পরে গলা টিপে মেরেছ নিজের ঠাকুমাকে। কেন ফিলিপ, এত কিসের টাকার দরকার হয়ে পড়লো তোমাদের? নো ফিলিপ, আগের ক্রিসমাসেই আমি তোমার পকেট মানি বাড়িয়েছি, আর না, নো মোর, ওকে? লাস্ট ক্রিসমাস তো অনেক দিন হয়ে গেল, সব জিনিসের দাম কত বেড়ে গেছে। এইটুকুনি পকেট মানিতে কোথাও ফেস হাইড করারও জায়গা পাওয়া যায় না, কিছুই কিনতে পারি না। দেন ডোন্ট বাই সান, সিম্পল। আমরা তোমাদের সব কিছু কিনে দিই। আর তাছাড়া এই বয়সে এত লাক্সারির দরকারটা কি? আমাকে দেখো, তোমার মাকে দেখো, আমার বাবা মাকে দেখো। তোমাদের মতো বয়সে আমরা এত কিছুও পাইনি। ছোট এক বাটি ডাল, একটু ভাত, আর মাত্র 8খানা ডিম, দ্যাটস ইট। আবার ড্যাড, একই লেকচার বারবার দিও না। তোমাদের জেনারেশনে ভাত ডাল আর সিম্পল লাইফ নিয়ে খুশি ছিলে, বাট নট আস। আমরা বড় হয়ে গেছি। আমি 17 আর পিটার 15 হয়ে গেছে। সো প্লিজ, আমাদেরও একটু ইন্ডিপেন্ডেন্স চাই। স্বাধীনতা চাইলেই পাওয়া যায় না বাবা, ওটাকে অর্জন করতে হয়, ওটাকে রোজগার করতে হয়। আর তোমরা দুজন এখনো ম্যাচিওর না। প্যারেন্টসকে আনসার ব্যাক করো, প্যারেন্টসের রেসপেক্ট করো না। অবশ্যই করি মম, কিন্তু তোমরা আমাদের চাহিদাগুলো বুঝতে পারছো না। ফিলিপ, তুমি চাহিদা আর বিলাসিতাকে গুলিয়ে ফেলছো। তোমার কাছে কি নেই? তোমার বাড়ি রয়েছে, পড়াশোনা করছো, সাইকেল রয়েছে, সবকিছু তোমার আছে। দিস ইজ দ্য টাইম যখন তুমি তোমার বুদ্ধিটা তোমার সেলফ ডেভেলপমেন্টে, তোমার পড়াশোনায় আর তোমার হেলথে খরচ করো। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ফান ড্যাড? আমরা এই বয়সে এনজয় করবো না তো কবে করব? অ্যান্ড ফর গড সেক, এনজয়মেন্ট ফ্রিতে পাওয়া যায় না, তার জন্য পয়সা লাগে। সেই জন্য প্লিজ আমাদের পকেট মানিটা বাড়িয়ে দাও। আমি অ্যাফোর্ড করতে পারলেও করব না। আর আমিও না।
আর অ্যাফোর্ড করার তো কোনো প্রশ্নই নেই। প্রশ্নটা হচ্ছে আমরা আদৌ এদের জীবনটাকে সুস্থ আর স্বাভাবিক করে গড়তে পেরেছি কি পারিনি। ছেড়ে দাও সিলভেস্টার, টাইমই ওদেরকে শেখাবে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। ঠিকই বলেছ, তবে আমার ভয় হচ্ছে যে দেরি না হয়ে যায়, এরা বিপথে না চলে যায়। স্যার, আপনার মম ড্যাডের থেকে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। প্রচুর টাকা ছিল ওদের কাছে, লটস অফ মানি, কিন্তু আমাদের জন্য কিছুই ছিল না। আর ওনাদের সঙ্গে এই ব্যাপারে আর্গিউ করা, ডিসকাস করা ইজ কমপ্লিটলি আ ওয়েস্ট অফ টাইম। তারপর আমরা ভাবলাম যে গ্র্যানি আর গ্র্যান্ডপার কাছেও বেশ ভালোই পয়সা আছে। কিন্তু ওনারাও 1 নম্বরের কিপ্টে, আমাদের এনজয় করার জন্য কিচ্ছু দিতেন না, কখনো না। ক্রিসমাস গিফটগুলো এত চিপ চিপ। ভাই, তোরা দুজন রোজারিও ব্রাদার্স, ভিক্ষে চাওয়া বন্ধ কর আর নিজের পয়সা রোজগার কর। কি করব, নোটের জেরক্স কপি করব নাকি? আরে না রে ভাই, 10 টাকা ঢাল, 100 টাকা বার কর, 100 টাকা ঢাল, 1000 টাকা বার কর। কিন্তু টাকাটা কোথায় ঢালবো? আমার একটা বন্ধু আছে, রাজেশ শিরোডকর। সুপারস্টার 11 আজকে জিতবেই, বড় নোট লাগিয়ে দে। কে এটা? বুকি বল, বেটিং এজেন্ট বল, কিন্তু ও এখনো পর্যন্ত একটা ম্যাচও হারিনি। ও 1 টাকাকে 100 করতে পারে, টাকার গইতে শুয়ে থাকে। তুই কখনো ওর থ্রুতে কামিয়েছিস? আরে মাথা মোটা, আমি তো ওর সাথেই কাজ করি। আমাদের ক্লাবে যত ফুটবল ম্যাচ হয় না, সেগুলো তো আমিই বেট করি, আর কিছুগুলো তো ফিক্সডও করে। হ্যাঁ, আমিও শুনেছি যে ম্যাচ ফিক্সিং হয়। আর এটা নতুন নয়, অনেক দিন ধরে হচ্ছে। আরে স্পোর্টসও তো বিজনেস নাকি। 2000? হ্যাঁ কি রে, নিজে তো পকেট মানি লাগাচ্ছিস নাকি? হ্যাঁ, এক কাজ কর, বাড়ি যা, আর বাড়ি গিয়ে ওই যে রান্নাবাটি খেলে না, সেরকম বেটিং খেল। 2000? ব্রো, ডোন্ট লাফ ইয়ার। আমরা স্টার্টিং 2000 দিয়ে করছি, কিন্তু এরপরে আরও দেবো। ডার্লিং, 2000 দিয়ে কিচ্ছু হবে না। স্টার্টিং বেট 10,000 bucks, আর তাও শুধু আতুপাতুদের জন্য। আতুপাতু বুঝিস? হ্যাঁ, কাঁচা লেবু, স্মল ফ্রাই। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে তো এতগুলো টাকা নেই। আরে আছে তো, মিথ্যে কথা বলিস না ভাই। তোর গ্র্যানি আর গ্র্যান্ডপা, ওদের কাছে তো টাকার গাছ আছে, আর সেগুলো তো সব তোদেরই হবে, তাই না? কিন্তু কবে? যখন তোরা দুজন বুড়ো হয়ে যাবি তখন। ততদিনে তোদের টাকাও নষ্ট হয়ে যাবে আর তোদের জীবনটাও। এ আঞ্জুমান, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? একটু ক্লিয়ারলি বল না আমাদেরকে। শোন, এখনকার জন্য তোর গ্র্যানি আর গ্র্যান্ডপার টাকাটা লাগিয়ে দে। 10-এর 100 হবে, 100-এর 1000, 1000-এর লাখ, মেবি কোটি, হু নোজ। যত বেশি রিস্ক তত বেশি টাকা। ফিলিপ, কি ভাবছিস কি? তুই জানিস পিটার, আমি না বাবাকে দেখেছিলাম, গ্র্যান্ডপার লকারে বেশ অনেকগুলোই টাকা রাখছিল। জানি না, ওরা বোধহয় কোনো একটা স্টুপিড প্রপার্টি কেনার প্ল্যান করছিল। গ্র্যান্ডমার অনেকগুলো জুয়েলারিও তো আছে ওখানে। টাকা চুরি করবার প্ল্যান ফেল হলো, তোমরা আরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে? ভাবলে ঠাকুমাকেই মেরে ফেলবে? হ্যাঁ, তোদের নিজের হকের এত পরিমাণ টাকা তোদের থেকে দূরে রাখা হচ্ছে ভাই। দ্যাটস ভেরি রং। তোরা দুজন ঠিক করে নিয়েছিস তো, যাই হোক না কেন এখন টাকা কামাবেই? ইয়েস, টোটালি ইয়েস। এবার সব আমার উপর ছেড়ে দে, বুঝলি? কিন্তু কি করে? প্ল্যানিং গাইস, পুরো খেলাটা শুধু প্ল্যানিং এর, বুঝলি? Oh, Sam, they are beautiful. গ্র্যানির বাড়ি যাওয়ার আগে আমি আমার বন্ধু সাইমনের বাড়ি গেছিলাম। ওখানে আমি ওকে না বলেই আমি আমার মোবাইলটা ওর বাথরুমে রেখেছিলাম। হে, হাই সাইমন। হাই ফিলিপ, কি খবর ভাই? চলছে। কে জিতছে রে? আয় বস, দেখি। আরে চল। তারপর সব কাজ হয়ে যাওয়ার পরে আমি জুয়েলারিগুলো একটা বক্সে করে সাইমনকে দিয়ে দিয়েছিলাম। হে, হাই সাইমন। আরে হাই ফিলিপ,
ভাই এটার মধ্যে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা কয়েকদিন তোর কাছে একটু রেখে দে, তারপর আমি পরে তোর কাছে নিয়ে কোনো নেব। ব্যাপার না ভাই, টেনশন নিস না, যা। ঠিক আছে, বাই বাই বাই। ওকে এটা বলেই নি যে ওর মধ্যে কি আছে। আর তারপর আমি লুকিয়ে বাথরুম থেকে আমার মোবাইলটা নিয়েছিলাম। তারপর আমরা কিছুদিন ওয়েট করলাম আপনাদের ইনভেস্টিগেশন ঠান্ডা হওয়ার জন্য। আর তারপর যেমন রাজেশ বলেছিল, আমরা সব গয়নাগাটি জেভিয়ারকে বিক্রি করে দিয়েছিলাম। উনি শুধু আমার মা আর তোমাদের গ্র্যান্ডমা ছিলেন না, তোমাদের গ্র্যান্ডপার লাইফ ছিলেন। Damn it! ওনার বেহালার সুর ছিলেন উনি। আর তোমরা দুজন আমার বাবার বাড়িটাই উজাড় করে দিলে। ভগবান হয়তো তোমাদের ক্ষমা করতে পারেন, কিন্তু আমি তোমাদের দুজনকে কোনোদিন ক্ষমা করব না, কখনো না। দুই নাতি মিলে ঠাকুমাকে হত্যা করলো। এটাও সম্পূর্ণ নিশ্চিত যে এই ঠাকুমাই দুই নাতির হাত ধরে তাদের হাঁটতে শিখিয়েছেন, খাইয়ে পড়িয়ে গল্প শুনিয়ে তাদের বড় করেছেন। তাহলে এই দুই টিনেজার তাদের ঠাকুমাকে মারলো কেন? টাকার জন্যে? 17 বছরের ফিলিপ আর 15 বছরের পিটার বেটিংয়ে টাকা লাগিয়ে লাইফে স্যাটিসফ্যাকশন চেয়েছিল। লাইফে স্যাটিসফ্যাকশন। আজকের জীবনে কি কেউ পুরোপুরি স্যাটিসফাই হতে পারে? যুক্তিতর্ক আদর্শ নিজের জায়গায়, কিন্তু পৃথিবীর সবচেয়ে ইমপ্র্যাকটিক্যাল একেবারে গণ্ডমূর্খ ব্যক্তিও এটা খুব ভালোভাবে জানেন যে স্যাটিসফ্যাকশনের কোনো শেষ নেই, লোভেরও কোনো শেষ নেই, আর লোভ দেখানোর লোকেরও কোনো অভাব নেই। কনজিউমার গুডস, লাক্সারি গুডস এর সবচেয়ে বড় মার্কেট হলো শিশু, কিশোর এবং যুবকরা। আর এই গ্রুপটা মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিংকে সবচেয়ে পজিটিভ রেসপন্স দেয়। ফাস্ট ফুড, ডিজাইনার জামাকাপড়, জুতো, সেলফোন, কম্পিউটার, দামি স্পোর্টস গিয়ার আর এমনকি নামি স্কুল আর এডুকেশনাল কোর্স, সব ক্ষেত্রে সব জিনিসে বিক্রেতারা প্রলোভনে আকৃষ্ট করে থাকে। ফ্রেঞ্চ ফ্রাই আপনার জিভে জল এনে দেয়, কিন্তু তার সঙ্গে বার্গার আর সফট ড্রিঙ্ক কেনাও বাধ্যতামূলক। আপনার শিশুকে পরবর্তী শেক্সপিয়ার, টেন্ডুলকার, আইনস্টাইন বানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেই কোর্সের ফি কয়েক লাখ। বিক্রেতারা তাদের মার্কেটিংয়ে খুব সুপরিকল্পিতভাবে একটা সাইকোলজিক্যাল আক্রমণ করে থাকেন, যাতে আমাদের এবং আমাদের শিশুদের বোঝানো হয়ে থাকে যে যদি আপনাদের কাছে এই প্রোডাক্টটা না থাকে তাহলে আপনারা ভালো থাকবেন না, আপনারা জীবনে পিছিয়ে পড়বেন, আপনি জীবনে ব্যর্থ। এই চোরাবালি থেকে বেরোনো কি একেবারেই অসম্ভব? আমরা কি আমাদের শিশুদের প্রয়োজন এবং অভ্যাসের মাঝখানের ফারাকটা বোঝাতে ব্যর্থ? কনজিউমার গুডসের ইন্ডাস্ট্রি বাচ্চাদের চাহিদা সব সময় বাড়াতে থাকে। পেরেন্টস বা গ্র্যান্ড পেরেন্টসকে এই চাহিদা মেটাতে অনেক বড় বলিদান দিতে হতে পারে, কখনো টাকা দিয়ে বা কখনো প্রাণ দিয়ে। আজকের এই কেসটায় বাবা মা তাদের দুই বাচ্চাকেই বাড়তি খরচ না করার শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বাচ্চারা তাদের ঠাকুমার লকার থেকে টাকা চুরির চেষ্টা করেছে, যাতে তারা বেটিং করে আরো টাকা আয় করতে পারে এবং তাদের বিলাসিতার সব জিনিস কিনতে পারে। কিন্তু যখন তারা চুরি করতে পারল না, তখন তারা তাদের ঠাকুরদাকে অন্য কোথাও ব্যস্ত রেখে ঠাকুমাকে খুনের পরিকল্পনা করে, আর সেটা করেও ফেলে। এত কম বয়সে এই দুটি ছেলে এত বড় একটা অপরাধমূলক ষড়যন্ত্রের পরিচয় দিল, আর সেই সাথে অসহনশীলতার একটা নতুন দিক তুলে ধরল। এই দুই ভাইকেই ফুটবল ম্যাচে চলতে থাকা বেটিং এর আকর্ষণ সম্পূর্ণভাবে গ্রাস করে। ফুটবল হোক বা যে কোনো খেলা, আমরা বলে থাকি যে খেলা শুধু শৈলী প্রদর্শন বা সুস্বাস্থ্যের জন্য করা উচিত, খেলোয়াড় বা দর্শকের আনন্দের জন্য করা উচিত, কিন্তু হয়তো আমাদের চিন্তাধারাকে ওল্ড ফ্যাশন বলা হবে, বোকামি বলা হবে। কারণ আজকের দিনে স্পোর্টসের ময়দান খেলোয়াড়দের ঘামে নয়, বরং স্পন্সরদের টাকায় ভিজে থাকে। কিন্তু বেআইনি বেটিং সততা, গৌরব আর স্পোর্টসম্যানশিপকে ক্লিন বোল্ড করে দিয়েছে। জানাই যায় না যে আসল খেলা কে খেলছে, খেলোয়াড় কে
আর ঘুটিকে ফুটবল বুকি রাজেশ শিরোদকর ফিলিপ এবং পিটারকে খুব চালাকির সঙ্গে ফুসলিয়ে বেটিং এর ময়দানে নিয়ে আসে। দুজনেই একটা খেলা খেললো, কিন্তু কেউই জিততে পারল না। শুধু হার হলো মনুষ্যত্বের আর নৈতিক মূল্যবোধের। ছোটরা জেদ করবেই, ইমোশনালি ব্ল্যাকমেল করবে, কিন্তু তাদের সব চাহিদা পূরণ করাও একটা ইঙ্গিত যে চাহিদা পূরণ না হলে পরেও বাচ্চারা যে কোনো কিছুই করে ফেলতে পারে, এমনকি অপরাধের পথ অবলম্বন করতে পারে। আমরা পুরো সমাজকে একটা রঙেই রাঙাচ্ছি না, কিন্তু এটা মনে করছি যে অভিভাবক হওয়ার ফলে আমরা আমাদের সন্তানদের নানান রঙের সঙ্গে পরিচয় করাই, তাদের সচেতন করি। চাহিদার বিরুদ্ধে লাগাম টেনে রাখা কোনো সহজ কাজ নয়। সংস্কার আর বুদ্ধিমত্তাও বেশিরভাগ সময় মার্কেটিংয়ের চমকের সামনে হাল ছেড়ে দেয়, কিন্তু আমাদের লড়ে যেতে হবে। দামি কোর্সের মাধ্যমে আমাদের সন্তানদের গ্যারান্টিড শেক্সপিয়ার, আইনস্টাইন বা টেন্ডুলকার বানানোর জালে না ফেসে বেশি করে শিশুদের এইসব মহাপুরুষদের জীবনের সঙ্গে পরিচয় করানো অনেক বেশি সেন্সিবল হবে। গান্ধীজির একটা মন্ত্র আছে, সাদা জীবন উচ্চ বিচার। এই মন্ত্রের প্রয়োজন বোধহয় আজকের জামানায় সবচেয়ে বেশি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কথাটা একেবারে 16 আনা সত্যি। যখন মেয়েদের হাঁটুর উপর জিন্সের প্যান্ট আর হাতে মোবাইল থাকবে, তখন জানবে ধ্বংসের শুরু। ভালো ভালো ছেলেদেরও মাথা বিগড়ে যায়, তখনই ঘটনা ঘটে যায়। আর যখনই এটা ঘটে, পুরো দেশটা একেবারে উত্তাল হয়ে ওঠে। স্যার, ধর্ষণ তো জিন্স প্যান্ট আর মোবাইল আসার আগেও হতো। আপনার মনে হয় না মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে পুরুষদের চিন্তা ভাবনা বদলানো উচিত? ওনাদের এটা বোঝানো উচিত যে পুরুষ আর নারী সমান সমান। আমাকে ক্ষমা করো মা, আমাদের এখানকার মা বোনের সাথে এই রকম ঘটনা কখনো ঘটে না। আমাদের বাড়ির মেয়েরা মাথা ঢেকে সংসারে চলে। আমাদের দেশকে একজন মহিলাই চালাতেন। কোনো কোনো রাজ্যে এখনো মহিলারাই মুখ্যমন্ত্রী। শহরে হাজার হাজার মেয়ে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, পয়সা রোজগার করছে, সংসার চালাচ্ছে, দেশ এগোচ্ছে। স্যার চুপ করো মেয়ে, চুপ করো। সব সময় ছেলেদের কাঁধ মেয়েদের কাঁধের থেকে ওপরেই থাকে, আর দুনিয়ার মানুষের কাছে মেয়েরা কাঁধে কাঁধ মেলাবে, এর থেকে আর লজ্জার ব্যাপার কি হতে পারে? দেশ ধরাই আগে এগোবে। মেয়েরা আজও বাচ্চার জন্ম দেয়, মেয়েরা সংসার দেখবে, ঘরটাকে সাজাবে, আর ছেলেরা রোজগার করবে, বাচ্চা আর তার স্ত্রীকে সামলাবে। এতদিন পর্যন্ত এটাই হয়েছে আর এটাই হবে। যেটাকে তুমি পরিবর্তন বলছো, সেটা পরিবর্তন নয়, ওটা ধ্বংস, ধ্বংস। আর এর শুরুটা তোমরা শহরের লোকেরা করেছো। সমস্ত সংস্কার, সমস্ত শালীনতা মাটিতে মিশিয়ে দিয়েছো তোমরা আর তোমাদের শহর এই দেশকে গড়ে তোলেনি। আমরা এখন এই গায়ের শালীনতা বজায় রেখেছি, এখন আমাদের সংস্কার আর আমাদের মর্যাদাকে বাঁচিয়ে রেখেছি। কেউ বিরোধিতা করতে আসুক না, সংখ্যায় আমরা অনেক। সরকার আমরাই তৈরি করি, আবার ফেলেও দিই। কিন্তু বাবা, যাচ্ছ কোথায়? বললাম না আব্বু, জানি না, ব্যাস যাচ্ছি। কিন্তু বাবা, এখানে কিছুই হতে পারে না। হতেই পারে আমি। খুদা হাফেজ। আরে বাবা, কিছু তো বলো। হ্যাঁ কি না? হ্যাঁ সীমা, ইটস আ ব্লাডি গুড অফার। এক তো মুম্বাইয়ের মতো জায়গা নেই এই পৃথিবীতে, আর তোমার মতো মেয়েও তো নেই। কাম অন, চলে এসো না। আরে ভাববার সময় তো দাও। আরে কাম অন, আমরা একসঙ্গে থাকবো একই শহরে, তুমি এখনো ভাববে? সীমা, আমি বলছি তুমি আজই রেজিগনেশন দিয়ে দাও আর তাড়াতাড়ি চলে এসো। আর শোনো, মুম্বাইতে এসে ব্যাগ গুছিও। ইয়া, ভেরি ফানি। তুমি আসছো তো পাক্কা? আই মিস ইউ বাবা লটস। আমি সত্যি বলছি। আমি জানি। ঠিক আছে, মা বাবার সঙ্গে কথা বলছি। অসীমা, ইটস ভেরি গুড অপরচুনিটি। এমন সুযোগ বারবার আসে না। আর আসিমা, প্রসেনজিৎও তো আছে ওখানে। বিয়ের আগে দুজনে সময় কাটালে ভালো হবে। আর দিদি, শুধু সময় কাটালেই কিন্তু হবে না। আর তুমি জানো, 3 বছর ধরে আমি ওয়েট করছি, কবে আমি করিনা কাপুরের মতো লেহেঙ্গা বানাবো, কবে তোমার বিয়ে হবে, কবে বউ ভাত হবে। উফ দিদি, তুমি তো আমাকে পুরো বোর করে দিচ্ছ। এই হ্যালো, এটা আসল লাইফ, কোনো করণ জোহরের মুভি নয়। আরে আমাদের ক্যারিয়ার সেটেল করতে হবে, নিজেদের সেটেল করতে হবে। আর প্রসেনজিৎ ওখানে গেছে 1 বছরও হয়নি। অ্যান্ড ইউ হ্যাভ নো আইডিয়া যে কর্পোরেট সেক্টরে কতটা কম্পিটিশন থাকে। ইউ হ্যাভ টু বি অন ইয়োর টোজ অল দ্য টাইম। শোনো, ওটাতেই তো মজা। মুম্বাইয়ের কম্পিটিশন, পুরুষ হোক বা মহিলা, তার থেকে তার বেস্টটা বার করে আনে। জানি না বাবা, কিন্তু প্রথমবার মুম্বাই, আমার তো একটু নার্ভাস লাগছেই। আমার মেয়ে অসীমা আর নার্ভাস, এটা হতেই পারে না। আর দেখো,
ওই রেজিগনেশন লেটারটা টাইপ করেছো? আজকে দিয়ে দেবো। অ্যাবসলিউটলি। অ্যান্ড ট্রাস্ট মি অসীমা, এই সিদ্ধান্ত তোমার লাইফটাই চেঞ্জ করে দেবে। হোপফুলি। খাও খাও। কিসের প্রবলেম? কি মানেটা কি? সবসময় এত কি দেখো? কই না তো। কি না তো না তো, অনেক দিন ধরে দেখছি সব সময় দেখতেই থাকো। আর কোনো কাজকর্ম নেই? প্রবলেম আছে কোনো লাইফে? প্রসেন, ওঠো না, আমি 5 মিনিটের মধ্যে অফিসে বেরোবো। আর 5 মিনিট প্লিজ। অফিসে অনেক কাজ ছিল, অনেক রাতে শুয়েছি, আমি 5 মিনিটের মধ্যে উঠছি। আচ্ছা ঠিক আছে, যেসব কাজ আছে এই উইকেন্ডেই শেষ করে ফেলবে। সানডে বাড়িতে কোনো কাজ আনবে না, আমি এখনই বলে দিলাম। সানডে সকালে তাড়াতাড়ি উঠবো, কফি খাবো আর বাইরে গিয়ে প্রচুর টাইম স্পেন্ড করব। ওকে ওকে। আই লাভ ইউ। এখন ঘুম আসছে না? দুষ্টু একটা। আরে শোনো না, শোনো। এই ইউ, শোনো, এদিকে এসো। তোমাকে ভালো করে বললাম, তোমার মাথায় ঢুকলো না? সাহস হলো কি করে এসব করার? কি ভেবেছোটা কি তুমি আমাকে? হ্যাঁ? এক্সকিউজ মি, হোয়াট হ্যাপেন্ড? এনি প্রবলেম? স্যার, এই ছেলেটা অসহ্য। আমি যখনই সোসাইটিতে আসি, যেখানেই যাই, ও সব সময় দেখতে থাকে। এর নোংরা নজর সরেই না, এন্ড হি ইজ সো ইরিটেটিং। কিরে, মারধর খেতে চাস নাকি? আমি ওকে বলেওছি, কিন্তু ওর মাথায় কিচ্ছু ঢোকে না। মাঝে মাঝে মনে হয় এক থাপ্পড় মারবো, তাহলে ওর মাথায় ঢুকবে। তোর নাম কি? আমজাদ। আরেকবার যদি এরকম করিস না তো এখান থেকে বাইরে বের করে দেবো। চল, যা ডিউটি কর, চল। ডোন্ট ওয়ারি, আমরা সেক্রেটারির সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। থ্যাংক ইউ। মুম্বাইয়ের একটি পশ হাউজিং সোসাইটি। একজন সিকিউরিটি গার্ড বিল্ডিং এ বসবাসকারী একটি মেয়েকে সব সময় অশ্লীল নজরে দেখতে থাকে, তাকে সব সময় ডিসকমফোর্ট ফিল করায়। সেই মেয়েটি চুপ করে থাকে না, ইগনোরও করে না, সে প্রতিবাদ করে আর তাকে ওয়ার্নিংও দেয়। এই ওয়ার্নিং এর কারণে বিল্ডিং এর অন্যরাও এগিয়ে আসে, তারাও তাকে হুঁশিয়ারি দেয়। আর ওই সিকিউরিটি গার্ড চুপচাপ নিজের ডিউটি করতে চলে যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই হুঁশিয়ারি, এই ওয়ার্নিং কি ঠিক ছিল, নাকি যথাযথ পদক্ষেপ না করা একটা সংকেত ছিল যে বড় কিছু ঘটতে চলেছে। সালা পেটে ইঁদুর দৌড়চ্ছে বে। তোর খাবার রেডি হলো রে? আচ্ছা, তুই আর একটু মেখে দে না। আমাদের যে সুপারভাইজার আছে না শালা, পোকা একটা, রক্তচোষা জোক। আবার কি হলো বীরজু? আরে ভাই, তো রোজকার ব্যাপার। আমি বললাম ডবল ডিউটি করব, তো ডবল পয়সা নেব, এটাই তো সোজা হিসেব। তা বলে কি না বেটা 1.5 দেবো। কেন ভাই, মগের মূল্যক নাকি? হ্যাঁ? আরে ভাই, এটা তো সোজা হিসেব, ডবলের ডবল। আমিও শালা মুখের উপর বলে দিয়েছি, তোমার ডবল ডিউটি না পকেটে পুরে রাখো। আমি তো ভাই নাকে তেল দিয়ে ঘরে নাক ডেকে ঘুমোবো। কি বলিস? আরে তোর আবার কি হলো? এরকম মুখ ফুলিয়ে আছিস কেন? তোর সুপারভাইজারও কি টাকা পয়সা কেটে নিয়েছে নাকি? শালি আমাকে বলে যে থাপ্পড় মারবে। কোন শালি? 804 যে সাহেব থাকে না, ওর রাখেল শালি আমাকে বলে যে থাপ্পড় মারবে, আবার সবার সামনে বলেছে। তুই কি উল্টো পাল্টা কিছু করছিস নাকি? শালা মেয়েগুলো ভদ্রতাই জানে না।
চরম নির্লজ্জ এক একটা। আমাকে আমাকে বলছে থাপ্পড় মারবে। ও আমজাদ, এখানকার হিসাব নিকেশ না আমাদের গ্রামের মতো না যে মেয়েরা সবসময় মাথা নিচু করে চলবে। এখানকার হিসেব আলাদা। প্রথম প্রথম আমারও খুব প্রবলেম হতো, পরে সব সয়ে গেছে। তোকে একটা কথা বলছি শোন, এসব ফালতু কথা ভাবিস না। আর এই জিন্স পরা ম্যাডামদের নখরা সহ্য করা শিখে নে। বাবু আমি বলি কি, চোখ বুঝে ডিউটি করা শিখে নে। ডিউটি নে, খা। Oh God. হে ডার্লিং, হাউ আর ইউ? প্রসেন, শোনো না, ঘরে ইলেকট্রিসিটি নেই, কি করব? তাহলে সিকিউরিটিকে বলে দাও না, ও ঠিক করে দেবে। আর এমনিতেও কমপ্লেক্সে 24 ঘন্টার জন্য একটা ইলেকট্রিশিয়ান রয়েছে, ওকে ফোন করো। তোমার কাছে ইলেকট্রিশিয়ানের নাম্বার আছে? কারণ ইন্টারকমও কাজ করছে না। আমার কাছে এ উইং এর সিকিউরিটি গার্ডের নাম্বার আছে, সো আই উইল ফরওয়ার্ড ইউ দিস নাম্বার। তুমি ওকে বলো ইলেকট্রিশিয়ানকে ডেকে দিতে, রাইট? ওকে, বাই, সি ইউ। হ্যালো। হ্যাঁ ওয়াচম্যান। হ্যাঁ আমি 804 থেকে বলছি। এখানে ইলেকট্রিসিটি নেই, তো ইলেকট্রিশিয়ানকে পাঠিয়ে দেবেন? ওকে ম্যাডাম, 10 মিনিটে চলে আসবে। তাড়াতাড়ি একটু পাঠাবেন প্লিজ। আচ্ছা। আশিমা, 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 আশিমা কি হয়েছে? আশিমা, কমন কমন, আশিমা গেট আপ। সিকিউরিটি, সিকিউরিটি কেউ আছেন প্লিজ আসুন। আশিমা ওঠো। ও সিকিউরিটি, হেল্প। রফিক বাবু প্লিজ প্লিজ হেল্প, দরজাটা খুলুন প্লিজ। দীনেশ বাবু প্লিজ দরজাটা খুলুন প্লিজ, হেল্প দীনেশ বাবু। আশিমা, আশিমা, হ্যালো।
আশিমার প্যারেন্টস কালকের ফ্লাইটে আসছে। আপনার সঙ্গে শেষ কবে ওর কথা হয়েছিল? রাতে দুবার হয়েছিল। প্রথমবার 11:30টার সময় যখন ইলেকট্রিক ছিল না, আর দ্বিতীয়বার? ওই 1:15 নাগাদ। প্রসেন, ইলেকট্রিশিয়ান বলল যে শুধু বেডরুমের ফ্যানটা চালিয়ে রাখতে, বাকি সব অ্যাপ্লায়েন্সেস বন্ধ রাখতে। মনে হয় ওয়্যারিংয়ে কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, এখনো কাজ করছে নাকি? না না, ও চলে গেছে। কালকে সকালে আবার আসবে। বলল যে কিছু এক্সট্রা ইকুইপমেন্ট লাগবে, ওইসব নিয়ে আসবে। তুমি কখন আসছো? সীমা, অনেক কাজ বাকি, লেট হবে। তুমি শুয়ে পড়ো। ওকে, টেক কেয়ার, বাই। তখনই শেষ কথা হয়েছিল। ইলেকট্রিশিয়ান ওনাকে বলেছিল শুধু ফ্যান অন রাখতে? আশিমা তো আমাকে এটাই বলেছিল। আপনি প্রথমবার ওর সঙ্গে কথা বলেন রাত্রি 11:30 নাগাদ। ও আমাকে ফোন করলো আর বলল ইলেকট্রিসিটি চলে গেছে। আমি তখন ওকে সিকিউরিটির নাম্বার দিলাম আর ওকে বললাম ওদের বলতে ইলেকট্রিশিয়ান পাঠাতে। ডিউটিতে আমজাদ খান ছিল স্যার। এখন কোথায়? এখানেই তো থাকার কথা ছিল, কিন্তু নেই, ও কোথাও চলে গেছে। আবার ফোনটাও তুলছে না ও। ইলেকট্রিশিয়ানকে ডাকো। হ্যাঁ স্যার। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কোথায় স্টোর হয়? কোথাও হয় না স্যার, দিস ইজ অনলি ফর শো। আমি কমিটিকে অনেকবার বলেছি যে ঠিক করিয়ে নিন, ঠিক করিয়ে নিন। মানি ইজ নট ইস্যু, এটা প্রয়োজনীয়, কিন্তু করলো না। এবার হলো তো? স্যার, যে সিকিউরিটি গার্ডকে আশিমা ফোন করেছিল তার নাম আমজাদ খান। ও বেপাত্তা আর মোবাইলও সুইচ অফ। আমি ইলেকট্রিশিয়ানকে ডেকে পাঠিয়েছি। স্যার, আমার নাম শ্যাম তাওড়ে। আমি এই ফ্ল্যাটে দুবারই এসেছিলাম। দুবার? হ্যাঁ সাহেব, প্রথমবার ধরুন ওই 11:45 হুম, 800 জারে কারেন্ট চলে গেছে। চল, এখনই যেতে হবে? হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। দাদা, কিন্তু প্রবলেমটা কি হয়েছে? ম্যাডাম, প্রবলেম মেন সুইচে মনে হচ্ছে। এখান থেকেই ট্রিপ হয়েছিল ভাই। এখন সব ঠিক হয়ে গেছে ম্যাডাম, তাও আপনি একবার চেক করে নিন। থ্যাংক ইউ দাদা। ঠিকই যদি হয়ে গিয়েছিল তাহলে দ্বিতীয়বার কেন এলি? আবারও পাওয়ার ট্রিপ হয়েছিল তো স্যার। আমজাদ আমাকে আবার ডেকেছিল। কটার সময়? 1-1.5 ঘন্টা পরে, ধরুন ওই 1:15টার দিকে স্যার। কি দাদা, একবারে ঠিক করে দাও না, বারবার একই প্রবলেম। ম্যাডাম, আবার নিচ থেকে ট্রিপ হয়েছে। আমি একবার নিচ থেকে চেক করে আসছি। আরে ভাই, বারবার এরকম কেন হচ্ছে রে? ওয়্যারিং এ কোথাও ঘাপলা আছে ভাই। ম্যাডাম, একবার ভেতরেও চেক করতে হবে। চলুন। ম্যাডাম, এখানে তো সব ঠিক আছে। মেইন লাইনে কোনো প্রবলেম হয়েছে মনে হয়। তো এখন কি করতে হবে? এখন পুরো ঘরের ওয়্যারিংটা চেক করতে হবে ম্যাডাম। এখন এত রাতে? এক কাজ করুন না ম্যাডাম, আপনার বেডরুমের ফ্যানের লাইনটা আলাদা, ওটা এখন চালু রাখুন, বাকি সব বন্ধ রাখুন। সকালের দিকে আমার 2-3টে ছেলেদেরকে নিয়ে আসবো, কিছু জিনিসপত্রও চেঞ্জ হবে, পুরো ঘরের ওয়্যারিংটা চেক করব। কিছু যদি সমস্যা ধরা পড়ে, কাজ ফটাফট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। বেশ সাহেব, আমি আমজাদের সাথে নিচে নেমে এলাম। আর আমজাদ উধাও। বাড়ির চাবির 2টো সেট আছে, একটা আমার কাছে আর একটা আশিমার কাছে। ঘরে ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন নেই। হয় আশিমা নিজে দরজা খুলে দিয়েছিল, না হলে কেউ দরজা খুলে ভেতরে ঢুকেছে। না, আমরা তো কোনো আওয়াজ শুনিনি। না, আমরাও তো কোনো আওয়াজ শুনিনি। কিন্তু প্রসেনজিৎ তো বলল যে বডিটা পাওয়ার পর
আপনাদের ফ্ল্যাটের বেলি বাজিয়েছিল ভোর 4:20 রফিক বাবু প্লিজ প্লিজ হেল্প দিনেশ বাবু প্লিজ দরজাটা খুলুন প্লিজ হেল্প দিনেশ বাবু সরি স্যার আমি শুনতে পাইনি না আমিও তো শুনিনি স্যার। লোডশেডিং দুবার হয়েছিল আর ঘরে কোনো ফোর্স এন্ট্রিও হয়নি। প্রতিবেশীরা সারা রাত ঠিকঠাক ঘুমিয়েছেন, তারা কিচ্ছু শুনতে পাননি, না কারো কোনো চিৎকারের আওয়াজ, না কারো ছটফট করার আওয়াজ। ওনারা তো প্রসেনজিতের বেল বাজানোর আওয়াজটাও শুনতে পাননি। আর সিকিউরিটি ম্যান আমজাদ খান উধাও ছিলেন। আমজাদ আর আশিমার মধ্যে প্রথম থেকেই ঝামেলা ছিল, আর সেই রাতে আমজাদ আর ওই ইলেকট্রিশিয়ান দুবার ফ্ল্যাটে গিয়েছিল। আগে নাইট ডিউটি থেকে এখনো ফেরেনি আমজাদ। ওয়ার কাউকে চেনেই মুম্বাইতে? আমাকেই চেনে স্যার, আর ওই বীরজুকে মানে ব্রিজেশ তিওয়ারি আমাদের সঙ্গেই থাকে। তোমরা দুজনও সিকিউরিটির কাজ করো? হ্যাঁ সাহেব। এই বীরজু কোথায়? ডিউটিতে আছে বোধহয়। আমাদের সিকিউরিটি এজেন্সির নয় স্যার। ছুরি দিয়ে গলাটা কাটা হয়েছে, একেবারে তাই, কোনো ভুল নেই। মৃত্যুর সময় রাত এই 1:30 থেকে 2:30-এর মধ্যে। কোনো সেক্সুয়াল অ্যাসল্ট? না, সেরকম কিছু বোঝা যাচ্ছে না, তবে ডিটেল পোস্টমর্টেম রিপোর্টের পরে হয়তো বলা যেতে পারে। কিন্তু হাতাহাতি তো হয়েছে দেখুন, আর মেয়েটা ফাইট ব্যাকও করেছিল। হাতে নখের আঁচড় রয়েছে, পুরো শরীরে রয়েছে, গলাতেও রয়েছে। অ্যাটাকার মনে হয় মেল ছিল। জামা কাপড় তো ছেঁড়া রয়েছে। হতে পারে রেপের অ্যাটেম্প নেওয়া হয়েছিল আর মেয়েটাও ফাইট ব্যাক করেছিল। আর কিন্তু প্রতিবেশীরা তো বলছিল কোনো চিৎকার শোনেনি, কোনো আওয়াজ শোনেনি, কিচ্ছু না। এত গভীর ঘুম সব প্রতিবেশীর, এটা বিশ্বাস হয় না। এখানে তো গুলমার্গ শ্রীনগর লেখা আছে। লোকটা 2 বছর ধরে আপনার এজেন্সিতে কাজ করছে, না গ্রামের কোনো অ্যাড্রেস রয়েছে, না কোনো কন্ট্যাক্ট নাম্বার। সত্যি কথা বলতে কি এসব লোকদের না কোনো ঠিকানা থাকে, না কোনো ফোন নাম্বার থাকে, যখন তখন সিম বদলায়। স্যার ও তো প্রায় রেগুলারই ছিল। ওর এজেন্সির কাছে ওর বেসিক কোনো অ্যাড্রেসই নেই, কোনো অ্যাড্রেসই নেই। এই লোকটা কি করে রেগুলার হতে পারে? আর আপনারা বলছেন যে আশিমার সাথে ওর কোনো ঝগড়া হয়েছিল, তো কোনো অ্যাকশন নেননি কেন আপনারা? অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমরা এই সাজেশনটাই দিতাম যাতে পুরো সিকিউরিটি সিস্টেমটা চেঞ্জ করা হয়। আপনাদের 3টে বিল্ডিং, 18 জন গার্ডস, একজন সুপারভাইজার, কিন্তু কোনো গার্ডেরই পেপার স্টিক নেই, আর তার মধ্যে একজন মিসিং। স্যার কি করে বোঝাবো? লোকে কোটি কোটি টাকার ফ্ল্যাট কেনে, লাখ লাখ টাকার গাড়ি কেনে, কিন্তু সিকিউরিটির জন্য ওরা 4-5 হাজার টাকাই মাত্র খরচ করে। মাত্র 500 টাকা খরচ করতে বললে ওরা একেবারে মিটিং ডেকে যুদ্ধ শুরু করে দেয়। আরে কোটি টাকার ফ্ল্যাট, কিন্তু মাত্র 5,000 টাকা সিকিউরিটি, কি করে রক্ষা করবে স্যার? ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন নেই, হাতাহাতি তো হয়েইছে, কিন্তু কেউ কিচ্ছু শুনেনি। প্রসেনজিতের বাজানো ডোরবেলও শোনেনি। এই প্রসেনজিতের কল রেকর্ড এসেছে? অফিসেই ছিল স্যার। আমি 2 বন্ধুকে জিজ্ঞেস করেছি, একজনকে ওয়ার্ল্ডিতে ড্রপ করেছে আর একজনকে দাদার। এর মানে হলো এখন আমাদের প্রধান দোষী হলো আমজাদ খান, সিকিউরিটি গার্ড, যে এই মুহূর্তে নিরুদ্দেশ। স্যার আমি ওর ছবি শ্রীনগর ফ্যাক্স করেছি, ওখানকার হেডকোয়ার্টার জানিয়েছে যে ওটা স্ক্যান করে খোঁজ খবর করবে। সেলফোন এখনো তো সুইচড অফ স্যার। হ্যালো সাহেব, ব্রিজেশ তিওয়ারি বলছি, আমজাদ খানের সাথে থাকি। আমজাদ ফোন করেছিল সাহেব, ও বলল খুব বড় ভুল করে ফেলেছে, বড় একটা অপরাধ করে ফেলেছে। কোথা থেকে করেছিল ফোন? সেটা বলেনি স্যার। মাথা ঘুরে গেছিল আমার, মাথায় রক্ত উঠে গেছিল, আরে পাগল হয়ে গেছিলাম। আরে পাগল, কোথায় লুকিয়ে আছিস তুই? আরে এখানে পুলিশ তোকে খুঁজছে। এক কাজ কর, তুই জলদি এখানে চলে আয় আর পুলিশকে সব ঘটনা বলে দে। তোর জন্য আমাদের সবাইকে মরতে হচ্ছে। আমি এখন আর আসবো না। তবে কোথায় যাবি তুই? যাচ্ছি ভাই। জিজ্ঞেস করিস না কোথায় যাচ্ছি। আমজাদ তুই? ওর ফোন নাম্বার ট্র্যাক করো, আর যাতে মুম্বাই ছেড়ে পালিয়ে না যায়। স্যার দ্বিতীয়বার যদি ও ফোন করে তাহলে ওকে বুঝিয়ে দিও, যত পালাবে ততই ফাঁসবে। ধরা তো এমনিতেই পড়বে, স্যারেন্ডার করার জন্য বলে দিও ওকে। স্যারেন্ডারের মানে বোঝো তো তুমি? জানি স্যার, আর আমি ওকে বুঝিয়ে দেবো স্যার।
আশিমা আমাকে একবার ওই সিকিউরিটির ব্যাপারেও বলেছিল, কিন্তু কিন্তু আমি সিরিয়াস নেইনি ব্যাপারটাকে, সেই জন্য আমিও খেয়াল করিনি। সোসাইটিতে সবাই জানতো যে সেই দিন আশিমা সবার সামনে ওকে বকেছিল, কিন্তু ফিরোজপুরের ছেলে স্যার, ওর নাম আমজাদ খান। ওর বাবা ট্রেড পোস্টে কাজকর্ম করে। আমজাদের ঘর কোনটা? কোনটা? এইটা? আমজাদ কোথায়? 5 বছর ধরে ওর মুখটাও দেখিনি স্যার। আর এখনো কাউকে মুখ দেখাতেও পারবে না। মুম্বাইতে একটা মেয়েকে খুন করেছে ও। 2 বছর আগে ওর একটা ফোন পেয়েছিলাম, তখন তো বলেছিল সব ঠিক আছে, রোজগার পাতিও ভালো, কিন্তু স্যার ও আমাদের একটা পয়সাও পাঠায়নি। বিশ্বাস করুন, একটা পয়সাও আজ পর্যন্ত পাঠায়নি। ভেবেছিলাম বুড়ো বয়সে লাঠি হবে, লাঠি হওয়া তো দূর, এ কি করে ফেললো! হায় আল্লাহ, এ কি করলো! দেখুন, এইসব নাটক করা বন্ধ করুন এবং সব সত্যি কথা বলে দিন। আমরা মিথ্যে বলছি না স্যার। যদি মিথ্যে বলতাম তাহলে কি আমরা এরকম গরিব থাকতাম? যদি আমি জানতে পারি যে আপনাদের টাচে আছে ও, আর আপনারা আমাদেরকে বলেননি, তাহলে খুব খারাপ হবে। মুম্বাই পুলিশ আর আমরা আপনাদের অবস্থা কিন্তু একেবারে খারাপ করে দেব। সে তো আমজাদ করেই দিয়ে গেছে, আর খারাপ করার কি বাকি আছে স্যার? 5 বছর আগে উপার্জন আর ভালোভাবে জীবনযাপনের উদ্দেশ্যে আমজাদ নিজের গ্রাম থেকে বেরিয়ে পড়েছিল। 2 বছর আগে আশিমা মুম্বাই এসেছিল নিজের কেরিয়ার তৈরি করতে। আশিমা আমজাদের বিকৃত নজরের শিকার হয়, আর এখন আমজাদ উধাও। সে পালিয়ে বেড়াচ্ছে পুলিশের কাছ থেকে, নিজের কাছ থেকে, নিজের বিকৃতির কাছ থেকে, আর নিজের বিকৃতির পরিণামের থেকে। স্যার, আমজাদ 10 মিনিটের জন্য সেল অন করেছিল। লোকেশন বরিভ্যালি স্টেশনের কাছাকাছি। সুরাটের কাউকে ফোন করেছিল। হ্যাঁ আমজাদ, বল ভাই। আমি কিছুদিন তোর ওখানে গিয়ে থাকবো। আজকে সন্ধ্যেবেলায় বেরোচ্ছি। সব ঠিকঠাক আছে তো ভাই? না ভাই, কিচ্ছু ঠিক নেই। পৌঁছে সব বলছি তোকে। আর শোন না, আমাকে নিতে আসবি তো সুরাট স্টেশনে? হ্যাঁ হ্যাঁ, আসবো তো ভাই। ঠিক আছে, সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। আর স্টেশনে পৌঁছে তোকে ফোন করছি। খুদা হাফেজ। আমরা সুরাটে ওর বন্ধুকে ফোন করে জানিয়েছি ওকে যেন অ্যালার্ট না করে। করবে না স্যার? ওর পিন পয়েন্ট লোকেশন ট্রেস করো, চলো। চল চল। খুব শখ না তোর পালানোর? চল চল। সবার সামনে বলেছিল থাপ্পড় মারবে, সালা সবার সামনে অপমান করেছিল। তারপরে আমি ঠিক করে নিয়েছিলাম ওকে দেখাবো আমি কি জিনিস। ম্যাডাম, প্রবলেম মেন সুইচে মনে হচ্ছে। প্রথমবারে আমার ওই মেয়েটার বাড়িতে ঢোকার সুযোগ হয়নি,
সেই জন্য দ্বিতীয়বার আমি ইলেকট্রিক্যাল লাইন বন্ধ করে দিই। ম্যাডাম একবার ভেতরেও চেক করতে হবে। চলুন। আর এবারে আমার হাতে চাবিটা চলে আসে। তারপর কিছুক্ষণের মধ্যে আমি ওর ঘরে ঢুকে যাই। ছুরিটা নিয়েই আমি ভেতরে ঢুকেছিলাম। এরপরে কোনো গণ্ডগোল করলে আমিও জবাব দেওয়ার জন্য তৈরি ছিলাম। ও জেগে যায়, হাত পা ছুঁড়তে লাগে, আমার কথা শুনেনি। তখন তো শুধু একটাই কথা মাথায় ঘুরছিল, আমার সাথে লড়বে, আমাকে থাপ্পড় মারবে। ও চিৎকার করছিল, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। মনে হচ্ছিল প্রতিবেশীরা জেগে যাবে আর তাহলেই সব শেষ। খুব চিৎকার করছিল, তাই আমি ওর গলাই কেটে ফেললাম। কলোনির বাইরে একটা ময়লা ফেলার জায়গা আছে, ইউনিফর্ম আর ছুরি ওখানেই ফেলে দিয়েছিলাম আমি। সাহায্যের জন্য কত চিৎকার করেছিল আমাদের মেয়েটা, সে শাউটার অ্যান্ড শাউটার, কিন্তু কেউ শোনেনি বা শুনলেও কিছু করেনি। কেউ ইনভলভ হতেই চায় না, কোনো কিছুতেই ইনভলভ হতেই চায় না। সবাইকে নিজেদের জীবনে এতটাই ইনভলভ। কি হয়েছে আমাদের সবার? যখন কিছু ঘটে তখন আমরা কান্নাকাটি করি, কিন্তু সেই ঘটনাটাকে বন্ধ করার জন্য আমরা আঙুল পর্যন্ত তুলি না। আর যখন সেটা অসহনীয় হয়ে ওঠে আমরা রাগ দেখাই, রাস্তায় নেমে পড়ি। আর ঠিক তারপরেই ব্যাক টু স্কোয়ার ওয়ান। আমরা আর আমাদের জীবন, আমাদের ইনভেস্টমেন্টস, আমাদের সেভিংস, ইএমআই, ব্লাড প্রেশার, ছুটি, ফরেন এডুকেশন, প্রমোশন, দিস অ্যান্ড দ্যাট।
আরে ভাই আমি শুনেছি ওই সিকিউরিটি সার্ভিসটা নাকি বেস্ট। সেসব তো ঠিক আছে, কিন্তু গেটে সারাদিন বসে আরাম করার জন্য 11,000 টাকা পার মান্থ ইজ নট হ্যাপি। দেখ, কেউ এগ্রি করবে না। আরে ভাই 11,000 তো ওরা বলেছে, আমরা থোড়ি ওকে অতটা দেবো। আমরা 7 থেকে শুরু করব, 8 অব্দি কি রাজি হয়ে যাবে, কি বলো? ভাই টাকা তো অনেক, কিছু তো কম করাতেই হবে, তাহলে হ্যাঁ। সব মেম্বারদের রাজি করাবো কেমন করে? না না, তা বলে কি করে হবে, রাজি তো করাতেই হবে। হ্যাঁ কিছু তো একটা করতেই হবে নাকি? ঠিক। পুলিশ এখন আমজাদ খানের বিরুদ্ধে চার্জশিট ফাইল করছে। মার্ডারের সঙ্গে সঙ্গে মোলেস্টেশন আর অ্যাটেম্পটেড রেপের চার্জও তৈরি করা হবে। সাম্প্রতিককালে ঘটা দিল্লি কেসের পর মনে করা হচ্ছে যে এই কেসটাও ফাস্ট ট্র্যাক কোর্টেই দাখিল করা হবে। এই কেসটার ক্ষেত্রেও হয়তো অপরাধীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। যেমন দিল্লির কেসটাতে মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছে। অপরাধের জন্য কঠোর শাস্তি হওয়া উচিত। শাস্তির ভয় অপরাধকে কন্ট্রোল করে। যেমন শাস্তির প্রয়োজন, তেমন অপরাধকে বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ারও দরকার। যেই সিকিউরিটি এজেন্সি আমজাদ খানকে কাজ করার জন্য রেখেছিল, ওই এজেন্সির নিজেদের কাগজপত্রেই গন্ডগোল আছে। পুলিশ জানতে পেরেছিল যে রেজিস্ট্রেশনে প্রবলেম আছে, কোনো এমপ্লয়ির রেকর্ডই ঠিক করে রাখা নেই। আর সবচেয়ে চিন্তাজনক বিষয় হলো যে বেশিরভাগ এজেন্সিরই একই অবস্থা। বিল্ডিং এর ম্যানেজমেন্ট কমিটি টাকা বাঁচাতে চায়, প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারে না, আর এমন এজেন্সির ওপর ক্র্যাকডাউন হতে পারে না। কোথাও কারো ওপর কোনো প্রেশার নেই, আর ততক্ষণ নয় যতক্ষণ পর্যন্ত কোনো ভয়ঙ্কর অপরাধ করা নাড়ছে না যে জাগুন, আপনি বিপদের মধ্যে রয়েছেন। আমজাদ খানের শাস্তি অবশ্যই পাওয়া উচিত, যাতে আসিমার সঙ্গে ন্যায় হয়, যাতে সমাজের, দেশের আইন বহাল থাকে। কিন্তু এই অসমান ভাগে ভাগ করা সমাজ নিজেই কি নিজের অপরাধী নয়? এর জন্য কি সাজা আছে, আর কাকেই বা দেওয়া হবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই অপরাধ বন্ধ কি করে করা যাবে? আমরা একটা কথা স্পষ্ট করে দিতে চাই যে আমরা মেয়েদের উপর ঘটে চলা সেক্সুয়াল অ্যাটাককে কোনো ইকোনমিক জাস্টিফিকেশন দিচ্ছি না। মেয়েদের উপর অত্যাচার করা, যেখানে রেপও শামিল, এটা আসলে পুরুষ প্রধান সমাজের একটি বাই প্রোডাক্ট। আর এই বিষয়ে প্রতিক্রিয়া আমরা আমাদের পলিটিশিয়ানদের মুখে প্রায়ই শুনতে পাই, যারা মেয়েদের কাপড় আর তাদের টেকনোলজি ব্যবহার করার বিষয়ে প্রায় মন্তব্য করে থাকেন। এই মধ্যযুগীয় চিন্তা পুরুষদের সমাজে একটা বিকৃতি বলা যায়। মেয়েদের প্রতি ঘৃণা সমাজের বিভিন্ন শ্রেণীর পুরুষদের মধ্যেই দেখা যায় একটা রোগের মতো। কিন্তু আমরা আলোচনা করছি একটা বিশাল বড় রোগের কথা, যেটা পুরো দেশকে ভাইরাসের মতো ভিতর থেকে খেয়ে ফেলছে। আর সেটা হলো একতরফা বিকাশ। আমাদের দেশে অনেকগুলো ভারত আছে, আর সেই আলাদা আলাদা ভারতের আলাদা আলাদা অঙ্গ আছে, যেখানে সাংবিধানিক অধিকারের বার্তা কখনো পৌঁছতেই পারে না। উন্নয়নশীল শহুরে ভারতকে আর্থিক আর সামাজিক অন্ধকারে ছটফট করা ভারতের সম্পর্কে চিন্তা করতেই হবে। সেই সময়টা এসে গেছে, যেটা অনেকদিন আগেই আসলে চলে এসেছে, আর সেটা বারবার ইঙ্গিত দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ গ্রাম থেকে শহরের দিকে রওনা দিচ্ছেন। ছোট ছোট এলাকা রাতারাতি শহর হয়ে যাচ্ছে, কিন্তু গ্রাম থেকে আসা মানুষ এই হঠাৎ তৈরি হওয়া শহরে কি মানসিকভাবে শহুরে হয়ে উঠতে তৈরি? ওনাদের জন্য কি আমাদের শহরে সেই সমস্ত সুবিধা আছে যা তাদের সভ্য সমাজে জায়গা দিতে পারবে, তাদের ভালোভাবে জীবনযাপনের জন্য সুযোগ করে দেবে? তবে কেন আমাদের নেতা, আমাদের প্রশাসন আরবান মাইগ্রেশনকে দোষ দেওয়ার বদলে উন্নয়নকে গ্রাম পর্যন্ত নিয়ে যাচ্ছেন না? কেন জাতীয় এবং আন্তর্জাতিক ইভেন্টগুলি শুধু শহর পর্যন্ত সীমাবদ্ধ থাকছে? এগুলোর আয়োজন গ্রামে কেন করা হচ্ছে না? প্রোগ্রেসিভ চিন্তাভাবনা পিছিয়ে পড়া মানুষগুলোকে কেন সামনে আনছে না? যতক্ষণ না আমরা এই প্রশ্ন বারবার তুলব আর তার জবাব দিতে প্রশাসন এবং সমাজ উপযুক্ত পদক্ষেপ না নেয়, ততক্ষণ অপরাধ কখনোই থামবে না। 2005 সালে ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি হয়েছিল। সে কলকাতার একটি সোসাইটির সিকিউরিটি গার্ড ছিল, আর সে একটি বাচ্চাকে রেপ এবং মার্ডার করেছিল। কিন্তু এই আমজাদ খান এবং দিল্লির ধর্ষণকারীদের উপর এর কোনো প্রভাব পড়েছে? তাদেরকে একবারও মনে হয়েছিল যে এরকমটাও হয়েছে? কিন্তু সেই সব বড় লোকদের কি ফাঁসির সাজার কোনো রকম ভয় আছে, যারা প্রতিদিন মেয়েদের রেপ করে, তাদের উপর অত্যাচার করে, আর তারা সেটা বুক ফুলিয়ে করে? যদি আমজাদ এমন কোনো পরিবারে বড় হতো যেখানে মেয়েরা দাসীও না আবার দেবীও না, বরং তারা সমানভাবে নাগরিক, যদি আমজাদ এমন একটা পরিবারে বড় হতো যেখানে সবাইকে উন্নতি করার সমান সুযোগ দেওয়া হতো, তাহলে এটা বলাই যায় যে আমজাদ ওই বিকৃতির শিকার হতো না, আর আসিমা আমজাদের শিকার হতো না। আপনি একে আমার কল্পনা বলতেই পারেন, কিন্তু যেখানে এই কেসটার প্রশ্ন উঠছে, আসিমার আসল দোষী আমজাদ খান, তার শাস্তি হওয়াই উচিত। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর একজন ভালো নাগরিক হয়ে সুন্দর সমাজ গঠনে আপনিও যোগদান করুন। জয় হিন্দ।